হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে কারণে লাইভে এসেছি সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন আমরা সবাই বহুল প্রতীক্ষিত স্কলারশিপ, ইউরোপের সবচেয়ে প্রেস্টিজিয়াস স্কলারশিপ ইরাসমাস মুন্ডাস, এটার ব্যাপারে আমরা জানার জন্য আজকে লাইভের আয়োজন করেছি। তো আম, এই স্কলারশিপটার অ্যাপ্লিকেশন সিজন শুরু হচ্ছে আগামী মাস থেকেই। তো অনেকেরই অনেক প্রশ্ন রয়েছে অ্যাপ্লিকেশন করার আগে। তো এই জন্য আজকে আমাদের সাথে একজন গেস্ট স্পিকার আছেন, যিনি কিনা ইরাসমাস মুন্ডাসের জয়েন্ট মাস্টার্স স্কলারশিপ হোল্ডার। তো তিনি আমাদের সাথে জয়েন করবেন কিছুক্ষণ পরেই। মোহাম্মদ আমজাদ হোসেন ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন নাজমুল ভাই? হ্যাঁ, আমি ভালো আছি। থ্যাংক ইউ ভাইয়া, আপনি আমাদের সাথে জয়েন করেছেন। তো আজকে আমরা আপনার কাছ থেকে সবকিছু ডিটেলস শুনবো, আমাদের যে ইরাসমাস মুন্ডাস নিয়ে যার যে যে প্রশ্ন রয়েছে, যেহেতু সামনে মাসে আমাদের স্কলারশিপের অ্যাপ্লিকেশনের সময় চলে আসছে। তো অনেকেরই অনেক রকমের প্রশ্ন রয়ে আছে। তো আমরা ডিসকাশনটা প্রথমে আমরা প্রায় 30 থেকে 40 মিনিটের মতো চালাবো। তারপর হচ্ছে আমাদের যে দর্শকবৃন্দ আছেন, তারা তাদের যে প্রশ্নটা রয়েছে তারা 40 মিনিট পরে বা 45 মিনিট পরে কিউএনএ সেশনে আপনাকে ফরওয়ার্ড করে দিতে পারে। তো ভাইয়া, আমি আপনাকে রিকোয়েস্ট করবো প্রথমে দর্শকদের উদ্দেশ্যে আপনার নিজের পরিচয়টা যদি একটু কাইন্ডলি বলতেন। ধন্যবাদ। আমি মোহাম্মদ আমজাদ হোসেন। আমি সহকারী অধ্যাপক হিসেবে আছি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে। আর এছাড়াও আমি পিএইচডি রিসার্চার হিসেবে গত ডিসেম্বরে জয়েন করেছি সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে। ওদের একটা রিসার্চ ইনস্টিটিউট আছে, ওটাকে বলা হয় কোস্টাল অ্যান্ড মেরিন রিসার্চ সেন্টার। ওই সেন্টারের ডক্টরাল ফেলো হিসেবে আছি। আর আমি এর আগে 2016-18 কোহর্টের এরাসমাস মুন্ডাস ফেলো হিসেবে ছিলাম মেরিন এনভায়রনমেন্ট এন্ড রিসোর্স প্রোগ্রামে। আচ্ছা, এছাড়াও আচ্ছা, ওকে। থ্যাংক ইউ ভাইয়া আপনার পরিচয়টা ছোট করে দেওয়ার জন্য। তো ভাইয়া অলরেডি স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়াতে পিএইচডি করছেন বর্তমানে। আর এর আগে উনি মাস্টার্স করেছিলেন ইরাসমাস মুন্ডাস স্কলার হিসেবে। তো আমরা তারপরের প্রশ্নে চলে যাচ্ছি। ভাইয়া, আমি একটা টার্ম দেখি যে জয়েন্ট মাস্টার্স, ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স। তো এখানে এই জয়েন্ট মাস্টার্স প্রোগ্রামের শব্দটার মানে কি বোঝাচ্ছে, একটু যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে। আসলে এরাসমাস মুন্ডাস প্রোগ্রামটাকে ওরা আরেকটা টার্ম ইউজ করে, যেটাকে বলা হয় এক্সচেঞ্জ প্রোগ্রাম। ইউরোপে এই টার্মটা খুবই এখন কমন এবং একটা হট টপিক। এটা হচ্ছে আমরা যখন কোন একটা এরাসমাস মুন্ডাস প্রোগ্রাম কমেন্স করি, তখন একই সাথে আমাদেরকে মিনিমাম 2টা অথবা তার চেয়ে বেশি ইনস্টিটিউশনে এনরোল করা হয়। আচ্ছা, এবং যখন আমরা ফাইনাল ডিগ্রিটা বা ডিপ্লোমাটা নিয়ে নেই, তখন সেই ডিপ্লোমাটা শুধুমাত্র একটা ইনস্টিটিউট দেয় না, যতটা মেম্বার ইনস্টিটিউট থাকে সবগুলো মেম্বার ইনস্টিটিউট থেকেই ডিগ্রি দেওয়া হয়। এবং এই ডিগ্রিটার নাম কিন্তু একটা কমন নেমের পর, কমন নামটা হচ্ছে এগ্রিমেন্ট অনুসারে সব ইউনিভার্সিটি সেই ডিগ্রিটা সার্টিফাইড করে একটা কমন নেমে। যেরকম আমি ছিলাম এরাসমাস মুন্ডাস মেরিন এনভায়রনমেন্ট এন্ড রিসোর্সেস, সেটা হচ্ছে কমন নেম। এর বাইরেও আমার একই ডিগ্রির জন্য আমি বেলজিয়াম থেকে যে সার্টিফিকেটটা পাবো সেটা হচ্ছে মাস্টার্স ইন ওশেনোগ্রাফি। আচ্ছা, তার মানে বোঝা আবার যাচ্ছে। হ্যাঁ, প্লিজ কন্টিনিউ। সরি সরি তারপর হচ্ছে আমি ইউনিভার্সিটি বোর্ডোতে ছিলাম ফ্রান্সে, সেখানেও সেটা হচ্ছে মাস্টার্স ইন মেরিন বায়োলজি। সো আমি ফাইনালি এই সবগুলো সার্টিফিকেটই প্রতিটা ইউনিভার্সিটির যে ডেজিগনেশন হিসাবে আছে বা প্রোগ্রামের যে নেম আছে, ওই নেম হিসাবে আমি প্রত্যেকটা সার্টিফিকেট আলাদাভাবে পাবো এবং একটা জয়েন্ট সার্টিফিকেট পাবো। এই জন্যই আচ্ছা, ওরা বলে যে এরাসমাস মুন্ডাস জয়েন্ট ইউরোপিয়ান মাস্টার্স প্রোগ্রাম। ওয়াও, তার মানে আপনার অনেকগুলো সার্টিফিকেট মানে আছে। এটা খুব ভালো কথা, আমরা তো একটা একটা করে পাই। তো আপনারা যারা জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম মানে স্কলার আছেন ইরাসমাস মুন্ডাসে, সবাই অনেকগুলো করে পাবেন। গ্রেট। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ থেকে প্রায় প্রতি বছর মানে একটা এভারেজ যদি একটা আইডিয়া নেই, মানে কতজন ইরাসমাস মুন্ডাস পায় প্রতি বছর? এটা হচ্ছে আমাদের দেশ থেকে মিনিমাম 80 to 150 এরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেয়ে থাকে প্রতি বছর সবগুলো আচ্ছা, কোটাতে। আমি মাস্টার্স, তারপরে অনেক সময় পিএইচডি এক্সচেঞ্জের জন্য রিসার্চ ইন্টার্ন হিসাবে অথবা অনার্স ব্যাচেলরের ক্ষেত্রে রিসার্চ ইন্টার্ন হিসাবে অনেকে যায় 6 মাস, 1 বছর অথবা 3 মাসের জন্য। সবকিছু মিলে
80 to 150, সর্বোচ্চ সম্ভবত ছিল 2016-এ অ্যারাউন্ড 150 or 40, আচ্ছা, বাট তার মানে ইটস বেশ কমন, প্রতি বছরই 80-90 জন অন এভারেজ কমন। হুম, একটা বড় একটা অ্যামাউন্টের একটা স্কলারশিপ বাংলাদেশ থেকে পায় আর কি। তো হ্যাঁ, দর্শক বৃন্দদের উদ্দেশ্যে আমি একটু বলে দিচ্ছি যারা লেট করে জয়েন করেছেন, আজকে আমাদের সেশন হচ্ছে ইরাসমাস মুন্ডাস নিয়ে। আর আমাদের সাথে গেস্ট স্পিকার হিসেবে আছেন মোহাম্মদ আমজাদ হোসেন ভাইয়া। উনি একজন ইরাসমাস মুন্ডাস স্কলার, বর্তমানে অস্ট্রেলিয়াতে পিএইচডি করছেন, কিন্তু তার আগে মাস্টার্স করেছিলেন ইরাসমাস মুন্ডাস হিসেবে। আর আমি স্কলারশিপ স্কুল বিডি প্রতিষ্ঠাতা মোহাম্মদ নাজম হাসান, কানাডাতে পিএইচডি করছি। তো আমরা তারপরে প্রশ্নে চলে যাচ্ছি। ভাইয়া, আমি শুনেছি যে ইরাসমাস মুন্ডাসে নাকি ব্যাচেলার, মাস্টার্স এবং পিএইচডি সবগুলো ক্যাটাগরিতে স্কলারশিপ দেয়। তো এটা নিয়ে কি দর্শকদের উদ্দেশ্যে খানিকটা বলবেন যে কোন ফিল্ডে বা কোন ডিগ্রিতে বেশি স্ট্রেস প্রদান করে যখন স্কলারশিপটা দেওয়া হয়, পিএইচডি নাকি মাস্টার্স? থ্যাংক ইউ। ওরা বেসিক্যালি ওদের টার্গেটটা হচ্ছে মাস্টার্স এর জন্য, এবং ওদের ক্যাটালগটা যদি আপনারা একটু খেয়াল করেন, বা যারা অ্যাপ্লিকেশন করবে ওদের একটা প্রোগ্রামের ক্যাটালগ আছে, যেখানে প্রতি বছরে বা কারেন্ট ইয়ার্সে ওরা কি কি প্রোগ্রামের স্কলারশিপ দিবে তার একটা লিস্ট করা থাকে। বেসিক্যালি সেখানে ম্যাক্সিমাম প্রোগ্রামই হচ্ছে মাস্টার্স, খুব কম প্রোগ্রামই আছে যেগুলো হচ্ছে পিএইচডি এবং ব্যাচেলার। পিএইচডি আচ্ছা, প্রোগ্রামটা ওরা 2013-এ ম্যাক্সিমাম পিএইচডি প্রোগ্রাম ওরা ক্লোজ করে দেয়, কারণ ওগুলো ছিল একটু এক্সপেন্সিভ এবং এটা লং টার্ম ফান্ডিং লাগে, এই জন্য ওরা মাস্টার্সে বেশি কনসেন্ট্রেশন দিয়েছে। পিএইচডি তে এখন যেটা হয়, কেউ যদি স্যান্ডউইচ টাইপের প্রোগ্রাম করতে চায়, যে বাংলাদেশে 2 বছর রিসার্চ করেছে, তার ফাইনাল ইয়ারে বা তার কোনো একটা এক্সপেরিমেন্টের জন্য 6 মাস বা 1 বছরের দরকার পড়ে, তখন প্রফেসর ম্যানেজ সাপেক্ষে যে ইউনিভার্সিটি গুলো পার্টনার হিসাবে আছে তারা ফান্ডিং এর অপরচুনিটি দেয় এরাসমাস থেকে। সেম কিছু ফান্ডিং আছে ব্যাচেলরের জন্য, বাট আমি আবারও বলি সেগুলো খুবই নগণ্য। বেসিক্যালি ওদের টার্গেট হচ্ছে মাস্টার্স। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারছি দর্শকবৃন্দ যারা দেখছেন যে আমরা যারা মাস্টার্স করতে চাই স্কলারশিপ নিয়ে বাইরে, তো তাদের জন্য ইরাসমাস মুন্ডাস হতে পারে একটা মানে গোল্ডেন অপরচুনিটি বলা যায়। তাই ব্যাচেলারের শুরুর থেকেই বা শেষের দিকেই যারা তোমরা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে আছো, ইরাসমাস মুন্ডাস সম্পর্কে আরো বেশি জানো এবং এটার জন্য প্রিপেয়ার হও। তো ভাইয়া, অ্যাপ্লিকেশন কি অনলাইনে হয়, আর কি কোনো টাকা পয়সা বা ফি দেওয়া লাগে অনলাইন অ্যাপ্লিকেশনের সময়? ম্যাক্সিমাম প্রোগ্রামে আসলে ওদের অ্যাপ্লিকেশন প্রসেসটা অনলাইন এবং খুবই সিম্পল অনলাইন। কিছু প্রোগ্রাম আছে যাদেরকে হার্ড কপি পাঠাইতে হয়। আচ্ছা, এই প্রোগ্রামগুলো সাধারণত জার্মান বেসড, ম্যাক্সিমাম জার্মান বেসড এবং ব্রাসেলস, ইয়েস, বেলজিয়াম বেসড যে প্রোগ্রামগুলো থাকে ওদেরকে হার্ড কপি পাঠাতে হয়, কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি নেই। আমি এ পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশন ফি পাইনি মাস্টার্স অ্যাপ্লিকেশনের জন্য, আচ্ছা, এটা তো আমি খুবই পাইনি। ভালো হলো। মানে বাংলাদেশি স্টুডেন্টদের দেখা গেছে আমরা এমনিতেই যারা আন্ডার গ্রাডে আছে টিউশনি করে বা পকেট খরচের জন্য আরো অনেক ছোটখাটো কাজ করে, তো তাদের জন্য এটা একটা খুবই বড় অপরচুনিটি যে কোনো টাকা পয়সা লাগছে না অ্যাপ্লিকেশনের সময়। হ্যাঁ, এক্স্যাক্টলি, ওদের ম্যাক্সিমাম প্রোগ্রামে টাকা পয়সা লাগে না। ওরা আসলে ওদের প্রোগ্রামগুলোকে এমন ভাবে ডিজাইন করেছে যাতে অ্যাপ্লিকেশন করতে অ্যাপ্লিকেন্টের একটা মিনিমাল অ্যামাউন্ট অফ অ্যাসেট খরচ হয়। যেমন হুম, কারো যদি হার্ড কপি পাঠাতে হয়, খুব আচ্ছা, মিনিমাম অ্যামাউন্ট একটা খরচ হবে। এছাড়া এরাসমাসের আর কোনো ধরনের কস্টিং নেই। গ্রেট। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশনের যে ডেডলাইন, মানে কবে শুরু হয় আর কবে শেষ হয়, এটা নিয়ে যদি একটু হাইলাইট করতেন দর্শকরা, তাহলে আগে থেকে প্রিপেয়ার হতো। আমি এটা হচ্ছে প্রোগ্রাম স্পেসিফিক, আচ্ছা, তবে অ্যাপ্লিকেশনের টাইমলাইনটা হচ্ছে প্রথম আমার যতটুকু মনে মনে পড়ছে, ওদের একটা প্রোগ্রামের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে নেক্সট মাসে, সেপ্টেম্বর ওরা এনরোল করিয়ে নেয়, জাস্ট হুম, সেপ্টেম্বরের পরে আবার নতুন সেশনের জন্য কল করে। তাহলে কলটা কিন্তু শুরু হবে অক্টোবর নভেম্বর, নভেম্বর থেকে শুরু করে মে মাস পর্যন্ত ওরা কল করতে পারে। আচ্ছা। তো স্কলারশিপের জন্য তো অবভিয়াসলি আইএলটিএস বা টোফেল এটা তো লাগেই। তো অনেকেরই অনেক ভীতি আছে বা জিজ্ঞাসা আছে যে আইএলটিএস কত স্কোর লাগে, এটা যদি একটু বলতেন দর্শকদের। এখানে আমাদের স্টুডেন্টদের জন্য একটা সুসংবাদ আছে, যে এরাসমাসের অনেকগুলো প্রোগ্রাম আছে যে ওরা মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটাকে অ্যাকসেপ্ট করে। ওয়াও, আচ্ছা, অনেকগুলো প্রোগ্রামে
সেখানে আইএলটিএস টা জরুরি না। তবে হুম, এর সাথে আরেকটা কথা আমি বলে রাখি, আইএলটিএস টা হয়তো এরাসমাসের কোনো ইভালুয়েশনের জন্য ওরা ইউজ করে না, বাট আইএলটিএস থাকলে অনেকগুলো প্রোগ্রামে অ্যাপ্লাই করা যায় এবং আইএলটিএস নিয়ে অ্যাপ্লিকেশন করাটা বেটার। কারণ যে প্রোগ্রামগুলো ইউকে বেসড থাকে, ইউকে বেসড অথবা গ্রিস কিছু প্রোগ্রাম থাকে, যে সেগুলোতে আসলে যদি আমি ওই ইনস্টিটিউশনে জয়েন করতে চাই আমার পার্টনার ইনস্টিটিউশন হিসেবে, তাহলে হুম। কিন্তু আবার ওই ইনস্টিটিউশনে যাওয়ার আগে আমাকে আইএলটিএস দিতে হবে। এজন্য বেটার আচ্ছা, হচ্ছে, কারণ ওদের অ্যাডমিশনের রুল কিন্তু হচ্ছে আইএলটিএস লাগবে, এজন্য বেটার হচ্ছে আইএলটিএস টা থাকা। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে পয়েন্ট হচ্ছে 6.5, নট লেস দেন 6। ওকে। কারণ আচ্ছা, ওরা ওই পোস্ট গ্রাজুয়েটের এটা কমন কমন রুল, ইউরোপে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এই রুলটাকে ফলো করে ওরা। তো দর্শকবৃন্দ যারা শুনছেন, আপনারা সবাই এই মাত্র শুনলেন যে ভাইয়া বললেন আইএলটিএস লাগে 6 থেকে 6.5, মানে 6.5 এবং কোন মডিউলে যেন 6 এর নিচে না নামে। নিচে না। আর ইয়েস। আইএলটিএস আগে থেকে দিয়ে রাখা ভালো, তার কারণ আপনি যদিও মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে যদিও অ্যাডমিশন পেয়ে গেলেন, স্কলারশিপ পেয়ে গেলেন, বাট যখন আপনি ইউকে বেসড বা এরকম কোনো ইউনিভার্সিটিতে যেখানে অ্যাডমিশনের জন্য আইএলটিএস লাগে পড়তে যাবেন, যেহেতু এটা একটা জয়েন্ট প্রোগ্রাম, আপনাকে ভার্সিটি সুইচ করতে হতে পারে। তো তখন আপনার আইএলটিএস আবার দেওয়া লাগবে নতুন করে, এই জন্য আগে থেকে টাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। তো ভাইয়া, আমি আরেকটা ব্যাপার জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের দেশে দেখা যায় যে সায়েন্সে যারা আছে, ইঞ্জিনিয়ারিং এ যারা আছে, তাদের জন্য প্রচুর স্কলারশিপ থাকে, কিন্তু আর্টস বা কমার্সের জন্য বা বিজনেস ফিল্ডের স্কলারশিপের পরিমাণটা কম। তো ইরাসমাস মুন্ডাসে কি সব ক্যাটাগরি স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে? মানে প্রোগ্রামের ভ্যারাইটিটা কি রকম এখানে, একটু জানতে চাচ্ছি এটা। আহ, এদিক দিয়ে আমার মনে হয়েছে যে এরাসমাসটা অনেক ডাইভার্স। এখানে আপনি আহ, আমরা আমরা যেটা বলি আর্টস ব্যাকগ্রাউন্ডেরও অনেকগুলো প্রোগ্রাম রয়েছে। সোশ্যাল সোশ্যাল যে সোশ্যাল বেস যে প্রোগ্রামগুলো, সোশ্যাল ওয়েলফেয়ার বা হুম, সোশিওলজি, এই ধরনের অনেকগুলো প্রোগ্রাম আছে। আহ, আর কমার্স বেস বিজনেস গ্রুপেরও প্রোগ্রাম আছে, যদি একটু কম মনে হয়েছে আমার। অ্যাকচুয়ালি বিজনেস গ্রুপটা না, ওরা হচ্ছে ইকোনমিক্স প্লাস বিজনেস, এই ধরনের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি মোটামুটি ভালোই প্রোগ্রাম আছে। তবে এট দ্য এন্ড সায়েন্স এবং ইঞ্জিনিয়ার, সরি, সায়েন্স বলতে আমি বলতে ইঞ্জিনিয়ারিং। চাচ্ছি বায়োলজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং দের, তাদের প্রোগ্রামের ব্যাপ্তিটা একটু বেশি, প্রচুর প্রোগ্রাম। যেমন আমাদের লাইফ সায়েন্সে আছে, আমি যেরকম মেরিন, আমি ছিলাম ফিশারিজ ব্যাকগ্রাউন্ড, আমার 4টা থেকে 5টা প্রোগ্রাম আছে যেখানে আমি অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, যাক, শুনে অনেক ভালো লাগলো। তো আমাদের যারা দর্শকবৃন্দ আছেন, আপনারা যারা বিজনেস বা আর্টস থেকে যারা পড়ছেন, তাদের মন খারাপের কিছু নেই। ইরাসমাস মুন্ডাস এখানে আপনারা প্রোগ্রাম যে লিস্ট আছে সেটা ঘাটুন, নিজের সাবজেক্টের সাথে যদি ম্যাচ করে তো ডেফিনেটলি অ্যাপ্লাই করে ফেলুন, যেহেতু কোনো মানে অ্যাপ্লিকেশন ফি নেই। টেনে, হ্যাঁ। এখানে আমি আরেকটা পয়েন্ট একটু ছোট্ট করে বলি, এরাসমাসে কিন্তু এরকম না যে আপনি কোনো একটা প্রোগ্রাম চুজ করলেন, এই প্রোগ্রামের সাথে আপনার 100% ব্যাকগ্রাউন্ডে মিল থাকতে হবে, এরকম না। আপনি যদি কোনো জব করে থাকেন, কোনো অর্গানাইজেশনে ইনভলভ থাকেন, তাহলে হুম, যদি আপনি ওদেরকে মোটিভেট করতে পারেন যে আমার এই অর্গানাইজেশনে বা আমার এক্সপিরিয়েন্সটা এই প্রোগ্রামের সাথে ম্যাচ করে, অথবা আমি ভবিষ্যতে এই প্রোগ্রাম শেষ করে বাংলাদেশে আমার এই এক্সপিরিয়েন্সটা এই ফিল্ডে কাজে লাগাতে পারবো, তাহলে কিন্তু তারা মোটিভেট হয়ে যায়। যেমন আমার প্রোগ্রাম হচ্ছে ফিশারিজের, আমি ছিলাম মেরিন এনভায়রনমেন্ট এন্ড রিসোর্সে। এই প্রোগ্রামে মাইক্রোবায়োলজি থেকে মানুষ ছিল, তারপরে বায়োটেকনোলজি থেকে ছিল, ইভেন জিওলজি থেকে মানুষ ছিল আচ্ছা। বাংলাদেশে। তো ওরা চায় যে ডাইভার্স গ্রুপ ওরা কভার করবে, এবং সেটা ডিপেন্ড করবে মোটিভেশন লেটারের উপর। মোটিভেট করতে হবে ওদেরকে। হুম, এই জন্যই বলে যে স্কলারশিপ লেখার বা স্কলারশিপ অ্যাপ্লিকেশনের সময় মোটিভেশন লেটারটা এতটাই গুরুত্বপূর্ণ। খুবই খুবই। তো ভাইয়া, আমি একটু জানতে চাচ্ছি যে স্কলারশিপ মানেই হচ্ছে টাকা পয়সা। তো আমি একটু জানতে চাচ্ছি টিউশন ফি কি কাভার হয় কিনা, বা প্লেন ভাড়া, অ্যাকোমোডেশন, মানে সবকিছু ফাইন্যান্সিয়াল প্যাকেজ সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন দর্শকদের, একদম বিস্তারিত সবকিছু। সরি, সরি। হুম, হুম, স্কলারশিপ এরাসমাস মুন্ডাসের ক্ষেত্রে আমি যেটা বলবো,
ইকোনমিক দিক থেকে এটা হচ্ছে খুবই ফ্লেক্সিবল একটা প্রোগ্রাম। কারণ এখানে আপনি আপনার বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই যত ধরনের কস্ট আছে ওরা কভার করবে। যেমন আপনি হয়তো জানেন বা অনেকে জেনে থাকবে, ওরা প্রায় 2 বছরের জন্য আমরা যেটাকে বলি ট্রাভেল অ্যালাউন্স, সেটা প্রোভাইড করে অ্যারাউন্ড $7,000, 7,000 ইউরো, সরি ইউরো, ইউরো, আচ্ছা। ইউরো পে করে। এর পাশে হচ্ছে আপনার মান্থলি আপনাকে দিবে 1,000 ইউরো স্টাইপেন্ড হিসাবে। এর বাইরে যত ধরনের কস্ট লাগে ওরা কভার করবে। ইউনিভার্সিটির কস্ট, এমনিটিস ফি, সব ধরনের কস্ট ওরা কভার করবে। ইন্স্যুরেন্স ওরা আপনাকে প্রোভাইড করবে। আর কোনো ধরনের মোবিলিটি যদি থাকে, প্রোগ্রামের কোনো কোর্সে যদি মোবিলিটি থাকে, তাহলে ওই মোবিলিটির জন্য ওরাই আপনাকে ট্রাভেল অ্যালাউন্স দিবে বা ট্রাভেল অ্যালাউন্স প্রোভাইড করবে, সেখানে নিয়ে যাবে। যেমন আমার প্রোগ্রামে ছিল একটা ফিল্ড ট্যুর ছিল আমাদের কর্সিকাতে। তখন আমরা ছিলাম বেলজিয়াম থেকে আমাদের আসতে হতো ফ্রান্সে। কর্সিকাটা হচ্ছে ফ্রান্সে, মেডিটেরিয়ান ওশনের মধ্যে। ওখানে আসার জন্য, থাকার জন্য যত ধরনের কস্ট ছিল ওরাই ক্যারি করবে। যাক, শুনে অনেক ভালো লাগলো। আসলে সত্যি মানে অনেক এনরিচড করে দেয় ক্যান্ডিডেটদের ইউএস মডেল। তো আরেকটা ব্যাপার জানতে চাচ্ছি, সেটা হচ্ছে দর্শকদের মনে অনেক প্রশ্ন রয়েছে যে কি কি ডকুমেন্ট লাগে স্কলারশিপ অ্যাপ্লিকেশনের সময়। মানে যারা নেক্সট ইয়ারে বা এই বছর যারা অ্যাপ্লাই করতে যায় তারা হয়তো বা অলরেডি জেনে ফেলেছে, কিন্তু যারা নেক্সট ইয়ারে অ্যাপ্লাই করতে চাচ্ছে তারা আগে থেকে যদি জানে তাহলে এগুলো রেডি করে রাখতে পারে। তা আপনি কিন্তু দর্শকদের বলবেন যে কি কি ডকুমেন্ট লাগে, তারপর রেফারেন্স লেটার কি, সমাচার, মোটিভেশন লেটার, সিভি, আর মানে যাবতীয় A to Z সিলেকশন প্রসেস সমস্ত কিছু যদি একটু বলতেন দর্শকদের, অ্যাপ্লিকেশন থেকে শুরু করে। ধন্যবাদ ধন্যবাদ আমি যদি প্রথম থেকে শুরু করি, এরাসমাসের জন্য সবচেয়ে ভাইটাল বা সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট ক্যারি করে সেটা হচ্ছে একটা ভালো মোটিভেশন লেটার। এবং মোটিভেশন লেটারটা যাতে কারো কপি না হয়, এটা কিন্তু ওরা বুঝতে পারে। কারণ ওদের কাছে সারা পৃথিবী থেকে অনেক স্টুডেন্টের মোটিভেশন লেটার আগের বছরের থাকে, এবং সেই ডাটাবেস থেকে কোনো ধরনের যদি ম্যাচ থাকে ওরা সহজে সেটাকে আহ কিন্তু ক্যাচ করে ফেলতে পারে। এবং কোনো ভাবে যদি ওরা মোটিভেশন লেটার ক্যাচ করে ফেলে যে সেখানে আগের রেকর্ড ছিল বা কপি ছিল, তখন কিন্তু অ্যাপ্লিকেশনটা সেই লেভেলেই ওরা রিজেক্ট করে দিবে। এই জন্য বেটার হচ্ছে নিজের জন্য একটা ভালো মোটিভেশন লেটার তৈরি করা এবং সেটাতে সবচেয়ে বেশি সময় দেওয়া। তারপর সেকেন্ড যে ফ্যাক্টর সেটা হচ্ছে একটা সিবির ক্ষেত্রে অনেক এরাসমাস প্রোগ্রামে বলেই দেয় যে ইউরোপাস সিবিটা ইউজ করার জন্য। গুগলে সার্চ করলে আমরা ইউরোপাস সিবির অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাব, এবং সেটা একটা পারফেক্ট এবং স্মার্ট সিবি, অ্যারাউন্ড 2 or 3 পেজ কভার করবে, এবং সেখানে সব ধরনের ইনফরমেশন ইনসার্ট করার জন্য এনাফ প্লেস রয়েছে, এবং এটা একটা ভালো ফরম্যাটে। তো ইউরোপে অ্যাপ্লাই করার জন্য সেই সিভি, ভালো একটা সিভি তৈরি করে নিতে হবে। তারপর যদি আমি আসি রেফারেন্স লেটারের ক্ষেত্রে, এটা প্রোগ্রাম টু প্রোগ্রাম ভেরি করে। অনেক প্রোগ্রামের ক্ষেত্রে যেটা হয় যে ওরা রেফারিদের ইমেল অ্যাড্রেসে একটা লিংক পাঠাই দেয়, তখন রেফারিরা ওই ইমেল অ্যাড্রেসে ঢুকে একটা কোশ্চেনিয়ার টাইপের থাকে, ওখানে কিছু কোশ্চেনের অ্যান্সার করে, স্টুডেন্টকে কিছু ইভালুয়েশন করে। ফাইনালি হয়তো অনেক প্রোগ্রামে একটা টেক্সট ফাইল অথবা একটা পিডিএফ ফাইল অ্যাটাচ করতে হয়, অনেক প্রোগ্রামে করতে হয় না, এটা ভেরি করে, আমি আবারও বলছি। আবার এমনও প্রোগ্রাম আছে যেখানে প্রফেসরকে বা আপনার রেফারিকে রেফারেন্স লেটার ডাকে পাঠাতে হবে, উনি নিজে খামে রেফারেন্স লেটার ডাকে পাঠাবে, এটা ভেরি করবে। তো প্রোগ্রাম চেক করে নিতে হবে। এবং সাধারণত রেফারেন্স লেটার লাগে 1 থেকে 3টা। আমি সর্বোচ্চ দেখেছি 3টা, আমার ক্ষেত্রে সর্বনিম্ন ছিল 2টা। এরকম 1 থেকে 3 জন রেফারেন্স লাগবে। এবং রেফারেন্সের ক্ষেত্রে বেটার যেটা, সেটা হচ্ছে যে অর্গানাইজেশনে কাজ করছে সেখানের কোনো রেফারি অথবা যে ইনস্টিটিউশন থেকে রিসেন্ট এডুকেশন শেষ করে আসছে সেখান থেকে কোনো রেফারি দেওয়া, যার সাথে কানেকশন আছে। কারণ এখানে অনেক সময় কিছু পয়েন্ট থাকে যে রেফারির সাথে একাডেমিক অথবা অর্গানাইজেশনাল রিলেশন বা কোলাবোরেশন কতদিন ধরে আছে, সেটা একটা ইম্পর্টেন্স ক্যারি করবে। এই জন্য এই ধরনের রেফারি থাকা ভালো। তারপর যদি আমি আসি একাডেমিক ডকুমেন্টস এর ক্ষেত্রে বেসিক্যালি ওরা ভ্যালু দিবে ব্যাচেলরের মার্কস অথবা ব্যাচেলর সার্টিফিকেট,
সেটা বেশি ইম্পর্টেন্ট। তবে সেটা খুব বেশি সার্টিফাইড দরকার হয় না, যেমন মিনিস্ট্রি এই ধরনের সার্টিফিকেশন অ্যাপ্লিকেশনের জন্য দরকার হয় না। সেটা দরকার হয় যখন আমি ফাইনাল স্কলারশিপ পেয়ে গেলাম, এনরোল হওয়ার জন্য, তখন হয়তো সার্টিফাইড কপি দরকার হয়। আদারওয়াইজ আমি নর্মাল যে আমার সার্টিফিকেট আছে সেটা স্ক্যান করেই আমি অ্যাপ্লিকেশন ড্রপ করতে পারবো ম্যাক্সিমাম প্রোগ্রামে। আর কিছু কিছু প্রোগ্রাম আছে যারা টোটাল এডুকেশন হিস্ট্রি চাইতে পারে, তবে ম্যাক্সিমাম প্রোগ্রামের ক্ষেত্রেই ওরা শুধু ইউনিভার্সিটি এন্ট্রান্স ডিগ্রি, ব্যাচেলর ডিগ্রি বা আদার কোয়ালিফিকেশন সেটা চাইবে। এসএসসি নিয়ে ওরা খুব বেশি কেয়ার করে না, বা এসএসসি এইচএসসি সেটা কিন্তু কোনো ধরনের ইভালুশনে ভ্যালু নেই। সেটা জাস্ট একটা প্রুফ যে একাডেমিক্যালি সে অ্যাক্টিভ, সেটার একটা প্রুফ। এটা কিন্তু কোনো ধরনের ভ্যালু নেই যে ইভালুশন এটাতে এই ভ্যালু থাকবে, এই ধরনের কোনো ইম্পর্টেন্স থাকবে না সেটাতে। আর কিছু প্রোগ্রামের ক্ষেত্রে এরা এডিশনাল কোয়ালিটি চায়, যেমন যে প্রোগ্রামগুলো সরাসরি ডেভেলপমেন্টের সাথে জড়িত সেই প্রোগ্রামগুলোতে এরা এডিশনাল কোয়ালিটি চায়, যেমন জব এক্সপিরিয়েন্স অথবা সেই ফিল্ডে প্রায়র কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, ইন্টার্নি অথবা রিসার্চ এই ধরনের এক্সপিরিয়েন্স চাইতে পারে। এবং যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য অনেক সময় স্কলারশিপ পাওয়াটা ইজি হয়। একটা কথা বলে রাখা ভালো, এরাসমাস কিন্তু কখনোই রেজাল্ট দিয়ে মানে কেউ বলতে পারবে না আমার অনেক ভালো রেজাল্ট, আমি এরাসমাস কিন্তু পেয়ে যাব, এই ধরনের নিশ্চয়তা কেউ দিতে পারবে না। কারণ ওরা শুধুমাত্র রেজাল্টটাকে ইভালুয়েট করে না, ওরা অনেকগুলো ফ্যাক্টরকে ইভালুয়েট করে। যেমন অ্যাপ্লিক্যান্ট মেল নাকি ফিমেল, সেটা একটা, ফিমেল থাকলে প্রায়োরিটি থাকবে ম্যাক্সিমাম প্রোগ্রামে। তারপরে আবার অ্যাপ্লিক্যান্টের রেসটা কি, সে কি আহ আহ, মানে সমাজে কোনো মাইনরিটি কিনা, মাইনরিটি থাকলেও কিন্তু সেটাকে ওরা প্রায়োরিটি দিবে। এই জন্য এরাসমাসে কিন্তু এরকম না যে আমার খুব ভালো রেজাল্ট, জাস্ট একটা কোয়ালিটি, আমি এরাসমাস কিন্তু স্কলারশিপ পেয়ে যাব, সেটা ভাবার কোনো কারণ নেই। অনেকগুলো ফ্যাক্টর ওরা ফ্যাক্টর ইভালুয়েশন করে ফাইনালি ওরা ক্যান্ডিডেটকে সিলেক্ট করে। এই জন্য অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে অ্যাপ্লিকেশন ড্রপ করে দেখবে যে পরে স্কলারশিপ পাচ্ছে না, সে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, কিন্তু ভিতরের ফ্যাক্টর কিন্তু অনেক, ওরা অনেক। তারপরে কান্ট্রি কোটা থাকে, যে বাংলাদেশ থেকে সেই বছর আসলে কতজনকে নিবে সেটার উপরে ডিপেন্ড করে, বা প্রিভিয়াস ইয়ারে যদি খুব বেশি ক্যান্ডিডেট নিয়ে নেয় তাইলে হয়তো কারেন্ট ইয়ারে কম নিতে পারে। এই জন্য অনেকগুলো ফ্যাক্টর থাকবে। আর আরেকটা হচ্ছে কি, সরাসরি যে প্রোগ্রামগুলো ডেভেলপমেন্টের সাথে জড়িত, যেমন আমাদের ক্ষেত্রে ছিল অ্যাকোয়াকালচার বা সোশ্যাল ডেভেলপমেন্ট, অথবা ইঞ্জিনিয়ারিং দের ক্ষেত্রে আছে আইটি। আইটি সেক্টর হচ্ছে বাংলাদেশে ডেভেলপিং বা রাইজিং সেক্টর, সেই সেক্টর গুলোতে ওরা বেশি স্কলারশিপ প্রোভাইড করে। আচ্ছা, তো ভাইয়া এটা হচ্ছে সিলেকশন প্রসেসটা যখন শুরু হয় তারপরে কতদিন পরে রেজাল্টটা দেয়? একটা এটা টাইমলাইন যদি একটু বলেন। এটা হচ্ছে ওরা 6 থেকে 8 সপ্তাহের ভিতরে ম্যাক্সিমাম প্রোগ্রামে রেজাল্ট দিয়ে দেয়। আচ্ছা। আবার রেজাল্ট কিন্তু এখানে বলে রাখা ভালো, রেজাল্ট কিন্তু এরকম না যে ওরা সবার রেজাল্ট একই সাথে দেয় না। যেমন ওরা হয়তো আপনাকে ইনফর্মই করলো না 6 থেকে 8 সপ্তাহের ভিতরে, ইনিশিয়াল যারা সিলেক্টেড হয়েছে তাদেরকে ইনফর্ম করলো, সেখান থেকে আবার কেউ যখন বাদ দিয়ে দিবে পরে আবার যে অ্যাপ্লিকেন্ট আছে তাকে আবার তারা কল করবে। কারো রেজাল্ট কারো কাছে ওরা ডিসক্লোজ করবে না, ম্যাক্সিমাম প্রোগ্রামে কারো রেজাল্ট কারো কাছে ডিসক্লোজ করবে না, বুঝতে পেরেছি। আলাদা 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 জানাই দিবে। হ্যাঁ। আর কোনো কি ইন্টারভিউ হয়, মানে স্কাইপিতে বা অন্য কোনো? ও হ্যাঁ হ্যাঁ, ইন্টারভিউ কিছু কিছু প্রোগ্রামে হয়। যেমন আমি 3টি প্রোগ্রামে অ্যাপ্লাই করেছিলাম, 3টা প্রোগ্রামের ভিতরে আমার 2টা প্রোগ্রামে ইন্টারভিউ নিয়েছিল, আর আমি যে প্রোগ্রামটা কমেন্টস করেছি ওই প্রোগ্রামে আমার ইন্টারভিউ নেয়নি। আচ্ছা, মানে এটা ডিপেন্ড করে যে কোন প্রোগ্রামে, হয়তো বা কিছু হ্যাঁ কিছু জায়গাতে ইন্টারভিউ থাকতে পারে, আবার কিছু হ্যাঁ, জায়গাতে আবার নাও থাকতে আবার পারে। অনেক সময় কি হয়, সেম প্রোগ্রামে 1 বছরে ইন্টারভিউ নিতে পারে আর 1 বছর নাও নিতে পারে, ওটা ডিপেন্ড করে অ্যাপ্লিকেন্টের উপর। অনেক সময় দেখা যায় একই লেভেলের অ্যাপ্লিকেন্ট যদি বেশি পড়ে যায় হুম। তখন ওরা হয়তো একটু মানে দ্বিধায় ভুগে যে কাকে ছেড়ে কাকে নিবে, তখন ইন্টারভিউ নিয়ে থাকে। আচ্ছা। তো আমরা দর্শকবৃন্দ যারা দেখছেন, আমরা খানিকক্ষণ পরেই, হয়তো বা 10 মিনিট পরেই কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশন, যেটা কিউ&এ সেশন, ওখানে চলে যাব। আর 10 মিনিট আলোচনা করার পর, তো আপনাদের যাদের প্রশ্ন আছে, ভাইয়াকে জিজ্ঞাসা করতে চান, তারা প্রশ্নগুলো রেডি রাখুন। ইনশাল্লাহ 10 মিনিট পরে আমরা কিউ&এ সেশনটা শুরু করব। তো ভাইয়া, আমি নেক্সট আলোচনাতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের একজন
টিপিক্যাল আন্ডারগ্র্যাড প্রোফাইল যদি আমরা হিসাব করি, মানে কিরকম একটা প্রোফাইল থাকলে মোটামুটি বলা যায় যে সে স্কলারশিপটা পেতে পারে, আমরা যদি সিজিপিএ হিসাব করি বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ইত্যাদি ইত্যাদি? এটা আসলে খুবই একটা ট্রিকি কোশ্চেন। এটা অ্যান্সার দেওয়াটা একটু টাফ, কারণ এর আগে আমি বলেছি যে শুধুমাত্র রেজাল্টের উপর এটা ডিপেন্ড করে না। হুম, হুম। তারপরে আমি যদি বলি, এটা ডিপেন্ড করবে সাবজেক্ট রেঞ্জের উপর। যেমন আপনার নিজের আপনি কম্পিটিটর হচ্ছেন বাংলাদেশি ক্যান্ডিডেটের, কিন্তু আচ্ছা। কারণ বাংলাদেশের জন্য সেই বছর ওরা একটা কোটা তৈরি করে। ম্যাক্সিমাম প্রোগ্রামে কোটা থাকে যে বাংলাদেশের জন্য, বাংলাদেশে হয়তো এরা এবার 3 জন বা 4 জন নিবে। এখন এই 3-4 জন বাংলাদেশি যারা আছে এরা কিন্তু এরা নিজেদের ভিতরেই যতজন অ্যাপ্লিকেশন করবে, কম্পিটিশনটা এই বাংলাদেশিদের ভিতরেই হবে। ঠিক আছে, তখন রেজাল্টের রেঞ্জটা আসলে চেঞ্জ হয়ে যেতে পারে। তারপর আমি একটা অন অ্যাভারেজ যেটা সেটা বলি, লাইফ সায়েন্সের ক্ষেত্রে যেমন আমি ফিশারিজ থেকে ছিলাম, বা ফিশারিজ এগ্রিকালচার, এই ধরনের আমি লাইফ সায়েন্সের সাবজেক্ট গুলোর কথা যদি বলে থাকি, এদের ক্ষেত্রে আপনার অ্যারাউন্ড 3.5 বা তার বেশি, ইটস এ প্রিটি গুড রেজাল্ট ফর এরাসমাস মুন্ডাস, যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে। আবার ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে সেটা ভেরি করতে পারে, কারণ ইঞ্জিনিয়ারদের স্কোর হতে একটু কম ওঠার ট্রেন্ড আছে। তো তাদের ক্ষেত্রে এটা ভেরি করতে পারে, এটা আসলে আমি জানি না ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে, কিন্তু আমি এরকমও পেয়েছিলাম। একজন ইঞ্জিনিয়ার ছিলেন, কম্পিউটার সায়েন্সের থেকে একজন স্টুডেন্ট ছিল, তার রেজাল্ট ছিল 3.48। সেও কিন্তু এরাসমাস মুন্ডাস স্কলারশিপ হোল্ডার ছিল, কারণ তার আচ্ছা। এক্সপিরিয়েন্স ছিল। হুম, তো ওরা অনেকগুলো বলা হয় যে অনেকগুলো ক্রাইটেরিয়া কভার করে, তো এই জন্য জিপিএটা আসলে এখানে ডেফিনেট না। তবে একটা বেটার জিপিএ হচ্ছে লাইফ সায়েন্সের ক্ষেত্রে মোর দেন 3.5, এটা একটা ভালো সিজিপিএ। ইভেন আমি ইঞ্জিনিয়ারদের জন্য সেম বলবো, হয়তো 3.5 বা এর চেয়ে বেশি সিজিপিএ হচ্ছে কম্পিটিটিভ। কারণ এখানে বাংলাদেশ থেকে যাদেরকে নিবে, বেস্ট অ্যাপ্লিকেন্টদেরই নিবে, যারা বেস্ট তাদেরকে নিবে। থ্যাংক ইউ ভাইয়া, অনেক সুন্দর করে বলেছেন। তো দর্শকবৃন্দ, আপনারা যারা শুনছেন, আমজাদ ভাই এইমাত্র বললেন যে সিজিপিএ যারা লো সিজিপিএ আছেন, আপনারা 3.5 বা 3.5 এর নিচে, দেখা যায় কি, যেহেতু আপনারা যেহেতু বাংলাদেশের মধ্যেই কম্পিট করবেন বাংলাদেশি ক্যান্ডিডেটদের সাথে, তো আপনাদের সিজিপিএ এটা এখানে মুখ্য না। সবকিছু নিয়ে সিজিপিএ, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, তারপর অন্যান্য যে প্রোফাইল, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, রিসার্চ এক্সপিরিয়েন্স, সবকিছু মিলিয়ে আপনাদের ইভ্যালুয়েট করা হবে। তো অনেক হাই সিজিপিএ নিয়েও পায় না, আবার অনেকে লো সিজিপিএ নিয়ে এবং অন্যান্য কোয়ালিটি থাকার কারণে পেয়ে যায়। তো আপনারা সবাই সিজিপিএ এর সাথে সাথে অন্যান্য যে কোয়ালিটি গুলো আছে, রিসার্চ এক্সপিরিয়েন্স বলেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, সেগুলো ডেভেলপ করার চেষ্টা করেন। তো আরেকটা ব্যাপার জানতে চাচ্ছি যে এরাসমাস মুন্ডাস স্কলারশিপ, মানে এটা পড়া শেষ করার পরে, মাস্টার্সটা শেষ করার পরে অন্য কোনো দেশে পিএইচডি করার ইয়েটা কিরকম, মানে আপনার প্রেক্ষাপটে যদি আপনি একটু বলতেন যে অন্য কোনো দেশে পিএইচডি করার সম্ভাবনা কিরকম? এরাসমাস মুন্ডাসের এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ আমি বলবো, কারণ ইউরোপে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটা বেসিক্যালি ইংলিশে কন্ডাক্ট হয়। এজন্য সুবিধাটা হয় কি, যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে সুইচ করাটা খুবই সুবিধার। এবং এটা হয়তো অনেক ক্ষেত্রে অনেক ইউনিভার্সিটির টিচারদের এটা একটা সিম্পেথি বলবো নাকি, এটা হয়তো অ্যাট্রাকশন, এরাসমাস স্কলারদের প্রতি একটা অ্যাট্রাকশন থাকে। যে দেখা যায় ওনারা, যেমন আমার নিজের ক্ষেত্রে আমি 2018-এ এরাসমাস মুন্ডাস প্রোগ্রাম শেষ করি সেপ্টেম্বর মাসে। আমি ফার্স্ট যে স্কলারশিপ পাই সেটা হচ্ছে ডিসেম্বরে 2018-এ স্কলারশিপ আচ্ছা। পাই আমি, পিএইচডি ফার্স্ট স্কলারশিপ। আমি তেমন হয়তো ট্রাই করিনি, তারপর আমার 3টা পিএইচডি স্কলারশিপ হাতে ছিল এরাসমাস শেষ করার পরে। ইভেন ম্যাক্সিমাম প্রোগ্রাম থেকেই দেখা যাবে যে প্রতিটা প্রোগ্রাম থেকে 10 থেকে 12 জন, একটা প্রোগ্রাম বেশি স্টুডেন্ট থাকে না, অ্যারাউন্ড 25 থেকে 30 জন স্টুডেন্ট থাকে একটা এরাসমাস প্রোগ্রামে সাধারণত। 10 থেকে 12 জনই ইউরোপ, ইউরোপে অথবা আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে ওনারা তারা পিএইচডি করছে এরকম। তো পিএইচডি ক্ষেত্রে এটা একটা ভালো ডিমান্ড আছে। তবে সব ক্ষেত্রেই যে কথাটা যেটা, সেটা হচ্ছে একটা ভালো গ্রেড লাগবে। এরাসমাসে এসে মনে করলে হবে না যে আমি কোয়ালিফাই হয়ে গিয়েছি, আমার আর আর কোনো কোয়ালিফিকেশন দরকার নেই। এরাসমাসে একটা ভালো গ্রেড লাগবে, এবং ফাইনালি যে আমরা থিসিসটা করি, যে দেশে থিসিসটা করি বা যে আচ্ছা। ইনস্টিটিউশনে থিসিস করি,
সেই থিসিসে একটা ভালো গ্রেড লাগবে পিএইচডি ক্ষেত্রে। এইগুলো যদি কভার করা যায় তাহলে পিএইচডি পাওয়া খুবই সহজ। ইভেন শুধু পিএইচডি না, ইউরোপে জব করারও ফেসিলিটি আছে, কারণ এরাসমাস স্কলাররা ম্যাক্সিমাম স্কলার হচ্ছে 18 মাস প্রোগ্রাম শেষ করার পর ইমিডিয়েটলি সে 18 মাস ইউরোপে জব করার একটা প্রিভিলেজ পায়। যদি সে জব ম্যানেজ করতে পারে, সে সেখানে 18 মাস পর্যন্ত থাকতে পারবে। খুবই ভালো একটা সুবিধা। তো দর্শক বৃন্দ, আপনারা যারা শুনছেন, এইমাত্র ভাইয়া বললেন যে আপনারা যারা ইউরোপে সেটেল হওয়ার বা জব করার ইচ্ছা আছে ভবিষ্যতে, তারা ইরাসমাস মুন্ডাসের জন্য ট্রাই করুন, এবং স্কলারশিপ পড়াশোনা শেষ করার পরে 18 মাস পর্যন্ত থাকার মতো ইয়ে আছে আর কি, সুযোগ আছে। তো ভাই, আরেকটা ব্যাপার জানতে চাচ্ছে, অনেকে জিজ্ঞাসা করেছে যে মাস্টার্স প্রোগ্রামে ইরাসমাস মুন্ডাসে কি প্রফেসরদের আন্ডারে রিসার্চ কন্ডাক্ট করার কোনো ফ্যাসিলিটি আছে কিনা, বা প্রফেসর কি ম্যানেজ করতে হয় কিনা এইসব ক্ষেত্রে? এখানে প্রফেসর ম্যানেজ করার আসলে কোনো ধরনের অপশন নেই এরাসমাস মাস্টার্সে। এখানে কোনো ধরনের অপশনই নেই। আর তবে রিসার্চ করতে হয় প্রফেসরের অধীনে। সেটা হচ্ছে যখন আমরা কোনো একটা ইনস্টিটিউশনে কমেন্টস করে ফেলি বা এনরোল হয়ে যায়, তখন যদি আমি কোন এরাসমাসের আরেকটা খুব আমি আমি যেটা সরি পয়েন্ট আমি আগে শেষ করিনি, সেটা হচ্ছে এখানে প্রফেসর ম্যানেজের কোনো অপশন নেই, বা প্রফেসর ম্যানেজ করাটা জরুরিও না, কোনো দরকার নেই। তবে সুবিধা হচ্ছে আমি এরাসমাসে থিসিস করার জন্য একটা সেমিস্টার থাকে থিসিসের জন্য, শেষের যে সেমিস্টারটা, সেই থিসিস করার জন্য আমি যেখানে ইচ্ছা আমার সেখানে আমি প্রফেসর ম্যানেজ করতে পারবো। সাপোজ আমার প্রোগ্রাম হচ্ছে ইংল্যান্ডের, এখন আমি প্রফেসর ম্যানেজ করলাম বাংলাদেশে একজন, যে আমি বাংলাদেশে থিসিস করবো, ইটস ওকে, থিসিস করা যাবে। ইভেন ইংল্যান্ডে, সে অস্ট্রেলিয়া চাচ্ছে, চায়না চাচ্ছে, যে কোনো জায়গায় সে যদি থিসিস করতে চায়, সে থিসিস করতে পারবে। এক্ষেত্রে এটা মানে খুবই ফ্রিডম। মানে অনেক আমি সুন্দর আমি একটা ফ্লেক্সিবিলিটি দেওয়া হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, আমি নিজেও জানি যে দুইজন বাংলাদেশে থিসিস করেছিল আমার নিজের ইউনিভার্সিটিতে এবং সিভাসুতে, চিটাগাং ভেটেরিনারি অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটিতে। ওই ইউনিভার্সিটিতে থিসিস করেছিল। এখানে এই ফ্লেক্সিবিলিটি আছে, এবং ওরা ফান্ডিং দেয়। ফান্ডিং বলতে লিভিং অ্যালাউন্স যেটা, সেটা ওরা কন্টিনিউ করবে। আপনি 18 মাস ইউরোপ স্টাডি শেষ করার পর লাস্ট যে 6 মান্থ থাকে থিসিসের জন্য, সেটা আপনি যেই দেশেই করতে চান সেই দেশে সুইচ করতে পারবেন, এবং ওরা আপনাকে স্টাইপেন্ড প্রোভাইড করবে। জাস্ট আপনাকে বাইরে একজন প্রফেসর ম্যানেজ করতে হবে, ম্যানেজ করে তার লেভে কাজ করতে হবে, কিন্তু ওই ইউনিভার্সিটির কস্ট অথবা আপনার লিভিং অ্যালাউন্স, ট্রাভেল অ্যালাউন্স ওরা সবকিছু প্রোভাইড করবে। তো শুনছিলেন দর্শক বৃন্দ, আপনারা আজকে আমাদের ইরাসমাস মুন্ডাসের লাইভ সেশনে ইরাসমাস মুন্ডাস স্কলার মোহাম্মদ আমজাদ হোসেন ভাইয়ার মুখ থেকে সবকিছু, তার এক্সপিরিয়েন্স থেকে। আর আমি আপনাদের সাথে আছি স্কলারশিপ স্কুল ভিডিও প্রতিষ্ঠাতা মোহাম্মদ নাজমুল হাসান তপু, কানাডা থেকে। তো আমরা ভাইয়ার কাছ থেকে সর্বশেষ একটা আলোচনা প্রশ্ন জিজ্ঞেস করার পরেই কোয়েশ্চেন এ সেশনে চলে যাচ্ছি, আর 5 মিনিট পরেই। তাই আপনাদের যার যার প্রশ্ন রয়েছে সবাই রেডি করে রাখুন। তো ভাইয়া, আপনি তো ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের আন্ডারে অনেক দেশেই পড়েছেন, অনেকগুলো ভার্সিটিতে পড়েছেন। এখন আমি আপনার লাইফ থেকে আপনার অভিজ্ঞতাটা জানতে চাচ্ছি দর্শকদের কাছে, যদি আপনি খুলে বলতেন আপনার ঘোরাফেরা বা আপনার পড়াশোনা। বিভিন্ন ভার্সিটিতে তো এক এক ধরনের পড়াশোনা অ্যাপ্রোচ হয়, সেগুলো যদি একটু বিস্তারিত খুলে বলতেন আপনার নিজস্ব অভিজ্ঞতাটা। আমি এই কোশ্চেনটা আসলে আশা করছিলাম, কারণ আমার আসলে এরাসমাস চুজ করার পেছনে এটা একটা বড় ফ্যাক্ট ছিল যে আমি অনেকগুলো দেশ ঘুরতে পারবো। যেমন আমি এছাড়াও আমার নেদারল্যান্ড ফেলোশিপ প্রোগ্রামে আমি ফান্ডিং পেয়েছিলাম, নাফিকের ফান্ডিং পেয়েছিলাম ওয়াগেনেন ইউনিভার্সিটিতে। আপনি জানেন হয়তো, ওয়াগেনেন হচ্ছে যে এগ্রিকালচারের র্যাঙ্কিং এ ওরা হচ্ছে র্যাঙ্কিং ওয়ান ইউনিভার্সিটি। খুব টেম্পটেটিং একটা অফার ছিল, কিন্তু আমার একটা ড্রিম ছিল যে আমি অনেকগুলো ইনস্টিটিউশন কভার করব, অনেকগুলো দেশ ঘুরবো, অনেকগুলো কালচারকে আমি নিজ চোখে দেখবো বা তাদের এক্সপিরিয়েন্স করব। সেই ক্ষেত্রে এরাসমাস প্রোগ্রাম হচ্ছে বেস্ট চয়েস। আমার মনে হয় না স্টাডি প্লাস অনেকগুলো দেশ ঘোরার অভিজ্ঞতা প্লাস মাল্টিকালচারাল যে একটা এক্সপিরিয়েন্স, এই ধরনের ফেসিলিটি আর কোনো প্রোগ্রামে হবে এরাসমাস ছাড়া। এজন্য যখনই আমি গ্রাজুয়েশন শেষ করি, যখন আমি এরাসমাসের কথা প্রথমে শুনেছিলাম 2012-এ, তখনই আমার স্বপ্ন ছিল যদি আমার এরাসমাস হয় তাহলে আমি মানে অনেকগুলো দেশ ঘোরার সুযোগ পাবো। তো আমার যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামে আমার 4টা কান্ট্রিকে কভার করেছে। ছিল আমার
প্রাইমারি ইনস্টিটিউট ছিল স্পেনে, ইউনিভার্সিটি অফ দ্য বাস্ক কান্ট্রি। দেন আমি ছিলাম লিয়েশ, ইউনিভার্সিটি অফ লিয়েশে, ইউনিভার্সিটি অফ বর্দো, এটা হচ্ছে ফ্রান্সে। আরেকটা ইনস্টিটিউট ছিল ইউকে বেস, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ সাউথহ্যাম্পটন। 4টা ইউনিভার্সিটি ছিল। তো আমার মোটামুটি এক্সপিরিয়েন্স হয়েছে যে এই সবগুলো ইউনিভার্সিটিতে এনরোল হওয়ার বা তাদের স্টাডি সিস্টেমটার সাথে ইন্ট্রোডিউস হওয়ার। এতে অনেকগুলো জিনিসই ইন্টারেস্টিং। ফার্স্ট যেটা বলবো, আপনার ল্যাঙ্গুয়েজ। আমি যখন ফ্রান্সে যাই, সেটা হচ্ছে কমপ্লিটলি ফ্রান্স একটা পরিবেশ, এবং এটা একটা গ্রেট এক্সপিরিয়েন্স ছিল। ফ্রান্সরা আসলে যে এলিগেন্ট, সেটা আমি আমার প্রথম ইউরোপে যাওয়ার পর সেটা বুঝতে পারি। ওরা আসলে এলিগেন্ট, এবং ওদের লাইফ স্টাইলটাই হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট। এবং ওদের ক্ষেত্রে ওরা স্টুডেন্টদেরকে অনেক ধরনের ফেসিলিটি দেয়। ফ্রান্সে একমাত্র কান্ট্রি ইউরোপে যারা 100% স্টুডেন্টদের জন্য রেসিডেন্সির ব্যবস্থা করে। আপনি যে কোনো একজন স্টুডেন্ট যদি ফ্রান্সে যায়, তাদের সেন্ট্রাল একটা রেসিডেন্সের ইনস্টিটিউট আছে, সেটাকে বলা হয় ক্রুজ। এই ক্রুজের মাধ্যমে সকল স্টুডেন্টকে ওরা রেসিডেন্স দেওয়ার চেষ্টা করে। এবং আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে কোন স্টুডেন্ট যদি ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসে ভুগে, সেই রেসিডেন্ট তাকে কিছু কি বলা হয় ভর্তুকি দিবে প্রতি মাসে অথবা প্রতি বছরে। অনেকে হয়তো ফান্ডে যায় না, কিন্তু ওই রেসিডেন্সে থাকলে সে একটা ভালো ভর্তুকি পাবে। দেন আমার এক্সপিরিয়েন্স ছিল স্পেনে। স্পেনে হচ্ছে আমি যেখানে ছিলাম সেটা ছিল জাস্ট নর্দার্ন সি, ইয়েস নর্দার্ন সি অথবা বাস্ক, বে অফ বিস্কে যেটাকে বলা হয়, সেই বে অফ বিস্কের আমি জাস্ট তীরে ছিলাম। সেটা ছিল আবার একটু আলাদা পরিবেশ। সেখানে ইউনিভার্সিটির কোনো ধরনের রেসিডেন্স ছিল না, আমাকে নিজে অ্যারেঞ্জ করতে হয়েছিল। বাট মজার বিষয় যেটা ছিল, আমার ইনস্টিটিউটটা ছিল একটা রিসার্চ অর্গানাইজেশন, এবং এটা ছোট্ট একটা ইনস্টিটিউট ছিল সমুদ্রের পাশে। এবং এটা ছিল আপনার একটা ইউরোপের ওয়ান অফ দ্য বেস্ট টুরিস্ট প্লেস। যখন সামার আসতো, তখন হাঁটার জায়গা পাওয়া যেত না। মানে আপনি বিশ্বাস করতে পারবেন না, সামার আসলে সেখানে হাঁটার কোনো জায়গা নেই। আবার ঠিক উল্টাটা হচ্ছে, উইন্টারে কোনো মানুষ নেই, দেখা যেত রাস্তায় কোনো মানুষ নেই। তারপরে যদি আমি বলি লিয়েশের এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে সেই ইউনিভার্সিটিটা ছিল একটা রিমোট জায়গায়। এবং লিয়েশ সম্পর্কে যদি ধারণা থাকে অনেকের, সেটা লিয়েশটা হচ্ছে খুবই ঠান্ডা এলাকা। এবং সেখানে আমার ফার্স্ট স্নোফল এক্সপিরিয়েন্স, যে প্রচন্ড আপনার স্নোফল। এবং আমি জানি কানাডায় এরকম হয়, আপনার হয়তো এক্সপিরিয়েন্স আছে। একদিন কি হয়েছিল যে এত স্নোফল হয়েছে, আমরা যে আমাদের যে মেইন ফটক যেটা, সেটা খুলতে পারছি না। তখন আমাদেরকে ওই 911 কল দিতে হয়েছিল। ওরা এসে তারপর আমাদেরকে মানে মুক্ত করে নিয়ে গেছে আর কি। এই অবস্থা ছিল। তো এই হচ্ছে আমার মোটামুটি এই 3টা ইনস্টিটিউটের। আমার সাউথহ্যাম্পটন আমার জাস্ট সেখানে আমি পার্মানেন্টলি স্টে করি নাই, কোনো সেমিস্টার কন্টিনিউ করি নাই পার্টনার হিসাবে। সেখানে জাস্ট আমি আহ কি বলা হয়, সেখানে জাস্ট ট্রাভেল করেছি, কিন্তু সেই ইনস্টিটিউটে আমি কমেন্স করিনি। কারণ সেটা ছিল বেসিক্যালি ফিজিক্যাল অশনোগ্রাফির একটা কনসোর্টিয়াম, আর আমার কনসেন্ট্রেশনটা ছিল বায়োলজিক্যাল অশনোগ্রাফি। সেজন্য আমি বাকি কনসোর্টিয়ামে আমি মনে করেছিলাম যে আমার সাবজেক্ট চয়েস ভালো, সেজন্য আমি সেগুলোকে চয়েস করেছি। ও আরেকটা কথা, এরাসমাসের সবচেয়ে যে মজার একটা বিষয়, সেটা হচ্ছে প্রত্যেকটা কনসোর্টিয়ামে আমার সাবজেক্ট চয়েস করার একটা আমার নিজের একটা কি বলা হয়, আমি নিজের মনের মতো করে সাবজেক্ট চয়েস করতে পারবো। এদের সাবজেক্টের ক্যাটালগ আছে, হয়তো আমার প্রতি সেমিস্টারে সাবজেক্ট কভার করতে হবে 6টা বা 8টা কোর্স। সেখানে আমি চুজ করতে পারবো ওদের ক্যাটালগ থেকে, আমি আমি এই কোর্স গুলো নিবো। এটা আমার ব্যাকগ্রাউন্ড অনুসারে বা আমার ইন্টারেস্ট অনুসারে। যেমন আমার ইন্টারেস্ট ছিল জেনেটিক্স প্লাস মেরিন সায়েন্স, সেই হিসাবে আমি আমার সাবজেক্ট গুলোকে চয়েস করে নিতে পেরেছি, যেটা কিন্তু অন্য মাস্টার্স প্রোগ্রামে নাই। সো এখানে কিন্তু আপনি আপনার নিজের মতো করে গুছাই নিতে পারতেছেন বিভিন্ন কনসোর্টিয়াম। ইভেন কনসোর্টিয়াম আমি চুজ করতে পারছি যে আমার এই কনসোর্টিয়ামটা আমার ভালো লাগতেছে, যে এই প্রোগ্রাম গুলো আমার ব্যাকগ্রাউন্ডের সাথে যায়, বা আমার ভবিষ্যৎ যে পরিকল্পনা আছে, ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টের সাথে আমার এই প্রোগ্রামটা বা এই কনসোর্টিয়াম বেশি ম্যাচ করে। সেই হিসাবে আমি আমার কনসোর্টিয়ামও চুজ করে নিতে বলবো। মানে এখানে a lot of freedom, a lot of option, a lot of flexibility, এবং a lot of stuff to learn. আরেকটা যেটা আমাদের প্রোগ্রামের সবচেয়ে মজার বিষয় ছিল, প্রচুর ফিল্ড ট্যুর। একটু আগে আমি আপনাকে যেটা বলেছিলাম যে বেলজিয়ামের কিন্তু কোনো ধরনের সমুদ্র সীমানা নেই। বেলজিয়াম হচ্ছে ইউরোপের জাস্ট সেন্টারে, সেই জন্য ওদের ইকোনমিটা খুব স্ট্রং।
বাট ওরা কিন্তু কোনো ধরনের ওশেন বিলং করে না। ওরা যেটা কোস্ট লাইনের ডেফিনেশন ওইটা বিলং করে, সেটা অন্য ধরনের ডেফিনেশন, ইকোনমিক ডেফিনেশন। বাট ওরা কিন্তু ফিজিক্যালি কোনো ধরনের ওশেন ওরা বিলংস করে না। তো বেলজিয়াম আমাদেরকে একটা ফিল্ড ট্যুরের জন্য নিয়ে গিয়েছিল মেডিটেরিয়ান ওশেনে, ফ্রান্সে, যেটা হচ্ছে কোর্সিকা, একটা আইল্যান্ড, ছোট্ট একটা আইল্যান্ড। সেখানে ফার্স্ট যাওয়ার একটাই মিডিয়া, সেটা হচ্ছে আপনার প্লেনের মাধ্যমে যেতে হয়, 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো ফ্লাই করতে হয়। তারপরে আবার বাসে যেতে হয় 1 ঘন্টার মতো। সেটা হচ্ছে মেডিটেরিয়ান ওশানের জাস্ট মধ্যে একটা আইল্যান্ড। সেই এক্সপিরিয়েন্সটা আসলে খুবই মানে রোমাঞ্চকর ছিল, কারণ এই আইল্যান্ডে যাওয়ার ভাগ্য ইভেন খুব ফিউ ইউরোপিয়ানদের হয়। অনেক আচ্ছা। ইউরোপিয়ানরাও সেই আইল্যান্ডে যেতে পারে না। কিন্তু আমাদের প্রোগ্রামের একটা রিসার্চ অর্গানাইজেশন ছিল সেই আইল্যান্ডে, সেই জন্য আমাদের সুযোগ হয়েছিল। সেখানে আমরা ছিলাম 8 দিন, এবং এই 8 দিন আইল্যান্ডে থাকার যে একটা এক্সপিরিয়েন্স সেটা আমি গ্যাদার করতে পেরেছি। এবং এর সাথে সাথে আরেকটা ছিল, আমি ডাইভিং করেছিলাম। ডাইভিং, সি ওয়াটার ডাইভিং যেটা, হুম, সেই সমুদ্রের নিচে ডাইভিংটা আমি যেটা। করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেই ডাইভিং, আমি একটা কথা এখন বলি, ডাইভিং করার পর আপনি ডাইভিং করার পর ভুলেই যাবেন যে টেরেস্ট্রিয়াল যে সৌন্দর্য সেটা আসলে কোনো সৌন্দর্যই না। কারণ সমুদ্রের নিচে বা সমুদ্রের মধ্যে যে সৌন্দর্য আছে সেটা আসলে মানে বলাই যাবে না। আপনি সেখানে অকল্পনীয় একটা সৌন্দর্য, যে একবার সমুদ্রের নিচের সৌন্দর্য দেখেছে তার কাছে আসলে যে আমরা টেরেস্ট্রিয়ালে যে সৌন্দর্যটা দেখি সেটা খুবই নগণ্য। এজন্য সবাইকে ডাইভিং করা উচিত, যে আসলে সমুদ্রটা দেখার জন্য। তো এই ধরনের অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে আমার। তো আর আর যেটা বললাম আমি, ল্যাঙ্গুয়েজের যে এক্সপিরিয়েন্সটা, আমি হয়তো খুব বেশি ল্যাঙ্গুয়েজ শিখতে পারিনি, বাট আমি কমিউনিকেট করতে পেরেছিলাম ফ্রান্সে অথবা স্পেনীয়লা, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আমার কমিউনিকেট করার বা 2-4টা শব্দ বোঝার মতো যে এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু অনেক বড় কিছু। যেমন স্পেনে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি যে স্পেনিশ সঙ্গের চেয়ে ভালো বা বেটার সং পৃথিবীতে হয় না। আপনি যদি গানের মজা বুঝতে চান পৃথিবীতে, আপনার স্পেনিশ শিখতেই হবে। এবার কারণ স্পেন কিন্তু প্রচুর মানুষ বলে, আপনি আপনি হয়তো জানেন যে ল্যাটিন আমেরিকার অনেক মানুষও স্পেন বলে। ইভেন আমেরিকা ইটসেলফ, আমেরিকারও কিন্তু অনেকগুলো স্টেট আছে যারা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজও কিন্তু ইউজ করে। এবং এই জন্য কিন্তু স্প্যানিশ তারকারা বা লাতিন আমেরিকান তারকারা স্পেনে সমানভাবে জনপ্রিয়। এরাও আবার ইউএসএ অথবা লাতিন আমেরিকাতে সবাই খুবই খুবই ফেমাস। এবং স্প্যানিশ সং আসলে মানে খুব ডিফারেন্ট লেভেলের একটা সং, ল্যাঙ্গুয়েজ না জানলে সেটা অনুধাবন করা যায় না। এজন্য আমি প্রায় আমার মানে মনে হয় যে আমার যদি সুযোগ আসে ভবিষ্যতে, আমি স্প্যানিশটা শিখে ফেলবো। থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক ইনফরমেশন দিলেন। আপনার কালারফুল লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। তো আমরা এখন Q&A সেশনে চলে যাব। কথা বলছিলাম দর্শকদের কাছ থেকে আমরা অনেক প্রশ্ন পেয়েছি। আপনারা যারা প্রশ্ন করতে চান ভাইয়াকে, আমি অলরেডি অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি, আমি একটা একটা করে প্রশ্ন নিচ্ছি। নাহার জেসি প্রশ্ন করেছেন, এমএসসি জন্য কি রিসার্চ প্রপোজাল দেয়া লাগে? ধন্যবাদ। না, এমএসসির জন্য কোনো রিসার্চ প্রপোজাল দেওয়া লাগবে না। ওদের আসলে ইনিশিয়াল কোনো ধরনের রিসার্চ প্রপোজালই দিতে হয় না। কোনো কোনো প্রোগ্রামে জাস্ট কি ধরনের জিনিস নিয়ে রিসার্চ করতে চায় টেন্টেটিভ একটা টপিক বলতে হয়। তাহলে যেটা হয়, ওরা আগেই, ওরা যখন থিসিসের স্কেডিউলটা যখন আসে, সেমিস্টারটা যখন আসে, তখন ওরা স্টুডেন্টদেরকে কিছু পটেনশিয়াল সুপারভাইজার অথবা ইউনিভার্সিটির লিস্ট পাঠাতে পারে। আর এর এর জন্য এটা কোনো ম্যান্ডেটরি কোনো কিছু না, প্রপোজাল দিতে হবে না, কোনো প্রপোজাল লাগবে না। আচ্ছা, সঞ্জিদা আফরোজ লিখেছেন, কিভাবে ইউরোপাস সিভিটাকে মানে টেইলর করা যায়, কাস্টমাইজ করা যায়? ইউরোপাস সিবির যে কোনো একটা টেমপ্লেট ডাউনলোড করে নিলে বোঝা যাবে যে আসলে ইউরোপাস সিবি ইটসেলফ ইটস লাইক এ গ্রেট সিবি। কারণ এখানে খুব সংক্ষেপে সব ইনফরমেশনকে নিয়ে আসার জন্য স্কোপ আছে। এবং একবার ইউরোপাস সিবিটা তৈরি করে কোন একজন ভালো স্কলারকে বা সিনিয়র কাউকে বা ফ্যাকাল্টি মেম্বারকে দিয়ে একবার কম্পাইল করিয়ে নিলে ছোটখাটো যে অসঙ্গতিগুলো ধরা পড়ে যাবে, ফাইনালি সেই সিভিটা ভালো হয়ে যাবে। তারপরে আরেকটু ছোট্ট করে বলি, সকল ধরনের সিভিতেই যেটা করতে হয় যে নিজেকে খুব শর্টলি রিপ্রেজেন্ট করতে হয়। কারণ কেউ খুব বড় একটা সিভি পড়ার জন্য কেউ কিন্তু বাধ্য না।
এই জন্য প্রফেসররা বা যে ইভালুয়েটর আছে তাদেরকে আমার সব এক্সপিরিয়েন্স বা কোয়ালিটিকে খুব ছোট করে তাদের কাছে উপস্থাপন করতে হবে। সেই জন্য কোনো ধরনের পার্টিকুলার যদি কোনো ধরনের অ্যাওয়ার্ড থাকে, রিকগনিশন থাকে, সেগুলোকে হাইলাইট করা, রেজাল্ট যদি খুব বেশি ভালো হয় সেটাকে হাইলাইট করা, তা না হলে এক্সপিরিয়েন্স কে হাইলাইট করা বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কে। আরো অনেকের একটা কোশ্চেন থাকতে পারে যে সরি, এরাসমাস মুন্ডাসের ক্ষেত্রে পাবলিকেশনের কোনো ইম্প্যাক্ট আছে কিনা। এটা আসলে বেসিক্যালি ইম্প্যাক্ট নাই, কারণ ওরা ধরে নেয় আমাদের ব্যাচেলর থেকে স্টুডেন্ট নিচ্ছে, ওরা যে মাস্টার্সটা ডিজাইন করে সেটাই পাবলিকেশন করা শেখানোর জন্য বা রিসার্চ শেখানোর জন্য। এই জন্য পাবলিকেশনের খুব বেশি ইম্প্যাক্ট নাই। থ্যাংক ইউ ভাইয়া। তো আরেকজন প্রশ্ন করেছেন দীপঙ্কর অধিকারী। দীপঙ্কর অধিকারী, আমি ওর কোশ্চেনটা দেখতে পাচ্ছি, ফিশারিজ থেকে প্রতি বছর ম্যাক্সিমাম কতজন নেয়? ধন্যবাদ দীপঙ্কর। এটা আসলে ফিশারিজ থেকে কতজন নেয় এরকম কোন ধরনের স্ট্যাটিস্টিক্স নেই। তবে ফিশারিজ থেকে সুবিধা হচ্ছে এরাসমাসে ফিশারিজ অথবা মেরিন সায়েন্সের অনেকগুলো প্রোগ্রাম আছে। যেমন আমি এখনই বলে দিতে পারবো, মেরিন এনভায়রনমেন্ট এন্ড রিসোর্সেস, ট্রপিক্যাল বায়োডাইভার্সিটি, তারপরে আছে এনভায়রনমেন্টাল টক্সিকোলজি, আরেকটা আছে আইএমবিআরসি, এরকম পাঁচটা প্রোগ্রাম আছে অ্যাকুয়াকালচার। তাহলে পাঁচটা প্রোগ্রাম যেহেতু আছে, তাহলে কিন্তু ফিশারিজ থেকে, অ্যাকুয়াকালচার থেকে অথবা মেরিন সায়েন্স থেকে অ্যাপ্লিকেশন করার স্কোপটা কিন্তু বেশি। সেই ক্ষেত্রে যেমন লাস্ট ইয়ারে যেটা হয়েছিল, আমাদের ফিশারিজ থেকে ওরা নিয়েছে 4জন, এই 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 পাঁচটা প্রোগ্রামে 4জন বাংলাদেশ থেকে ওরা ফিশারিজ থেকে নিয়েছে, এবং এর মধ্যে 2জনই হচ্ছে আমার ইউনিভার্সিটির। আচ্ছা, তো ভাইয়া আমাদের কাছে অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু আমাদের হয়তো সময় আর বেশি নেই, আর 5 মিনিট, তাই ছোট্ট ছোট্ট করে যদি এগুলোর আনসার দিতেন। আরেকজন প্রশ্ন ওকে, করেছে কাজী নুসরাত জাহান ঐশী, ভাইয়া ফিশারিজ এর আর কি কি প্রোগ্রাম আছে জিআইএস রিলেটেড সাবজেক্ট? জিআইএস রিলেটেড এরকম সাবজেক্ট হয়তো নেই, কিন্তু ফিশারিজের আমি যতগুলো প্রোগ্রাম বললাম, ওদের প্রোগ্রাম ক্যাটালগ দেখলে বোঝা যাবে ম্যাক্সিমাম প্রোগ্রাম গুলো জিআইএস কভার করে। যেমন আমার প্রোগ্রামে সুইচ করার অপশন ছিল, যারা ফিজিক্যাল ওশানোগ্রাফিতে যেতে চায় ওরা জিআইএস এ ভালো ধরনের স্টাডি করতে পারে। এবং এই প্রোগ্রামে অনেক এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে এর আগের বছর একটা মেয়ে গিয়েছিল, সেও চেয়েছিল যে জিআইএস নিয়ে কাজ করতে, এবং এনাফ রিসোর্স ছিল সেখানে কাজ করার মতো। আচ্ছা, আসিফার রহমান লিখেছেন, স্যার ইজ দেয়ার এনি রিসার্চ পেপার নিডেড অ্যাজ এ স্টুডেন্ট অফ বায়োটেকনোলজি? রিসার্চ পেপার কথা এর আগে আমি আগেও বলেছি, এটা খুব বেশি ইম্প্যাক্ট ফেলে না। এটা জাস্ট হয়তো এই অ্যাসপেক্টে ইম্প্যাক্ট ফেলতে পারে যে যদি সে এর আগে কোনো ধরনের রিসার্চ ইন্টার্ন হিসাবে থাকে, সেটা একটা ডকুমেন্টেশন, বা সেই রিসার্চ ইন্টার্ন এটা কোয়ালিফিকেশন ছিল, বা কোনো রিসার্চ এক্সপিরিয়েন্সটা কোয়ালিফাইড ছিল, যে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়েছিল, সেটা একটা এভিডেন্স হিসাবে কোন একটা ইন্ডেক্স, যে ভালো ইন্ডেক্স আছে, এই ধরনের পাবলিকেশন ইম্প্যাক্ট রাখতে পারে। কিন্তু এছাড়া পাবলিকেশনের খুব বেশি ইম্প্যাক্ট নেই এরাসমাস মুন্ডাসে। অয়ন দাস, is there any minimum CGPA requirement for applying Erasmus Mundus? মানে মিনিমাম কোন সিজিপিএ আছে কি? না যে 2 না, পয়েন্ট? ওরা কখনো, ওরা কিচ্ছুই বলবে না, কোনো মিনিমাম সিজিপিএ নাই, কোনো ধরনের এই ধরনের কোনো অপশনই এরাসমাসে নেই। ওরা জাস্ট হচ্ছে হয়তো কিছু কিছু প্রোগ্রামে থাকতে পারে যে ব্যাকগ্রাউন্ডে এই রিলেটেড প্রোগ্রাম এত ক্রেডিট কভার করতে হবে, এই ধরনের ইসিটিএস কভার করতে হবে, এই ধরনের কিছু কন্ডিশন থাকতে পারে। যেমন কেউ যদি ইকোনমিক্স রিলেটেড সাবজেক্টে অ্যাপ্লাই করতে চায়, এই সাবজেক্ট গুলোতে বলে দেয়, কারণ একবারে ইকোনমিক্স সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়তো বাংলাদেশ থেকে পায় না, তখন ওরা হয়তো বিজনেস রিলেটেড সাবজেক্ট থেকে নেয়, তখন বলে দেয় যে ইকোনমিক্স রিলেটেড ব্যাকগ্রাউন্ড মিনিমাম 60 ক্রেডিট 40 ক্রেডিট থাকতে হবে, এই ধরনের রিকোয়ারমেন্ট থাকে। বাট সিজিপিএ এর কোনো রেস্ট্রিকশন এরাসমাসে নেই। আচ্ছা, তো ভাইয়া আমি আরো অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি, মানে এত প্রশ্ন যেগুলো হয়তো বা এই শর্ট টাইমে কভার দেওয়া যাবে না। আপনি কি আমাদের লাইভ শেষ করে এই প্রশ্নের নিচে যদি কমেন্ট করে আপনি যদি একটু কাইন্ডলি যদি সময় করে আনসার গুলো দিতেন, অনেক দর্শকরা প্রশ্ন আছে আপনার কাছে দেখছি। ওকে, আমি ম্যাক্সিমাম কভার করার চেষ্টা করব। হ্যাঁ, তো দর্শকবৃন্দ, আমি আপনাদের সকল প্রশ্নে এখন নিতে পারছি না আমাদের সময় সংকটের কারণে।
বাট ভাইয়া এইমাত্র বললেন যে আপনাদের যা যা প্রশ্ন আছে কমেন্ট সেকশনে ইনশাল্লাহ উনি জবাব দেবেন সময় করে, ওনার সময় সাপেক্ষে। তো আমি আর দু একটা প্রশ্ন নিয়ে আমাদের আজকে প্রোগ্রামটা শেষ করব। তাসফিয়া নুজাত লিখেছেন, ডেটা সায়েন্সের জন্য কি রকম অপরচুনিটি আছে, আর তার এক্সপেক্টেড গ্রাজুয়েশন ইয়ার হচ্ছে 2021 সালে, তিনি কি 22-এ অ্যাপ্লাই করবেন কি? হ্যাঁ, তাহলে আপনি অ্যাপ্লাই করবেন 2021-এর শেষে, কারণ শেষে ম্যাক্সিমাম প্রোগ্রামের কল হয়ে যাবে। আর ডাটা সায়েন্স হচ্ছে এরাসমাসে প্রচুর প্রোগ্রাম আছে, ডাটা সায়েন্সের প্রচুর প্রোগ্রাম। এবং আমি জানি না আপনি কোন ব্যাকগ্রাউন্ডের, ইভেন যদি আপনি যে ব্যাকগ্রাউন্ডে যাবেন তো ওই ব্যাকগ্রাউন্ডের প্রোগ্রাম চেক করেও দেখতে পারেন যে ওই ব্যাকগ্রাউন্ডের প্রোগ্রামগুলোর কোনো কনসোর্টিয়াম ডাটা সায়েন্স কভার করে কিনা। বাট এছাড়াও ডাটা সায়েন্সের অনেক প্রোগ্রাম আছে, ডাটা সায়েন্স, বায়োইনফরমেটিক্স, এদের প্রচুর প্রোগ্রাম আছে এরাসমাসে। লাস্ট একটা প্রশ্ন নিচ্ছি, যে স্পাউস কি নিয়ে আসা যাবে কিনা স্কলারশিপ? স্পাউসকে নিয়ে আসা যাবে, বাট এটা অনেকেই প্রেফার করে না, কারণ 6 মাস পরে পরে আপনার কনসোর্টিয়াম চেঞ্জ করতে হবে। আপনার জন্য ভিসা পাওয়া খুবই সহজ 6 মাস পরে পরে, বাট আপনার ওয়াইফের জন্য 6 মাস পরে পরে ভিসা ম্যানেজ করা খুবই টাফ। যেমন আমি আমার ওয়াইফের জন্য বেলজিয়ামের চেষ্টা করেও নিয়ে যেতে পারিনি, কারণ ওখান থেকে ডকুমেন্টস বের করতেই 3-4 মাস সময় চলে যায়। এর ভিতরে আপনার সেমিস্টার ফাইনাল চলে আসে, তখন আপনি আসলে আপনার ওয়াইফকে নেওয়ার জন্য বাকি যে প্রসিজার গুলো থাকে সেগুলো কন্টিনিউ করতে করতে আপনার সেমিস্টার শেষ হয়ে যাবে। এজন্য আমি প্রেফার করি না, বাট আপনি নিতে পারবেন। থ্যাংক ইউ ভাইয়া, আমরা আমাদের সময়ের দ্বার প্রান্তে চলে এসেছি। দর্শক বৃন্দ, আপনারা সবাই আমাদের সাথে এতক্ষণ ধরে আছেন, এই জন্য ধন্যবাদ। আর ভাইয়াকে স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি, উনি অনেক অনেক ইনফরমেশন দিলেন আজকের লং সেশনে, অনেক কিছু জানতে পারলাম আমরা ভাইয়ার কাছ থেকে। আমি দর্শকদের পক্ষ থেকে এবং স্কলারশিপ স্কুল ভিডিওর পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া, অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ নাজমুল ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য। আসলে আমি চাই যে আমাদের যারা প্রসপেক্টিভ বাংলাদেশি স্টুডেন্ট আছে তারা যাতে ফেসিলিটেড হয়, কারণ আমি ইউরোপে দেখেছি ইন্ডিয়া থেকে ওরা প্রচুর স্টুডেন্ট নিয়ে আসে বা ওরা সেলফ ফান্ডিং এ চলে যায়, ওখানে গিয়ে ভালো করে ডিগ্রি করে ওরা এস্টাবলিশ। ইভেন আমি বেলজিয়ামে যে কনসোর্টিয়ামে ছিলাম ওখানে টিচার ছিল ইন্ডিয়ান। এই জন্য আমাদের দেশের স্টুডেন্টরা যদি একটু খেয়াল রাখে, অনেক প্রোগ্রাম আছে, এরা শুধু ইউরোপ না, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া প্রচুর প্রোগ্রাম আছে, এবং ওখানে গিয়ে যদি ভালোভাবে স্টাডি করে অনেক বড় ক্যারিয়ার করতে পারে। থ্যাংক ইউ। আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো এপিসোডে আপনাদের সাথে অন্য কোনো গেস্ট স্পিকারের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।